আসসালামু আলাইকুম। সো এই ভিডিওটা আমি মেইনলি বানাচ্ছি আমার একটা ফেভারিট সাবজেক্ট নিয়ে কথা বলার জন্য, যেটা হলো হিস্ট্রি। সো আমি জানি হিস্ট্রি মানুষ নর্মালি বোরিং পায়, এবং আমি আগেও একটা ভিডিওতে এটা নিয়ে কথা বলছি। এটার কারণ হলো আমাদেরকে হিস্ট্রি আসলে ঠিকমতো পড়ানো হয় না এই কারণে, বা আমাদেরকে বোঝানো হয় না এই কারণে। বাট আমি পার্সোনালি খুব লাইক করি, এবং আমি এটা নিয়ে এখন কথা বলতে যাচ্ছি। সো আমি মেইনলি যেটা নিয়ে কথা বলতে যাচ্ছি এটা হলো গিয়ে কোনো হিস্টোরিক নলেজ দেওয়ার জন্য না, বাট বেসিক্যালি আমি এই জিনিসটা নিয়ে কথা বলতে চাচ্ছি যে আমরা হিস্ট্রিকে খুব আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখি আর কি। আমরা সব কিছুকে রিলেট করতে চাই। হ্যাঁ, হিস্ট্রি ইজ রিলেটেড, বাট নট লাইক হাউ উই থিঙ্ক ইট ইজ। ফর এক্সাম্পল, একটা জিনিস আমি সবাইকে দেখি, বাংলাদেশেও দেখছি, এটা অন্যান্য দেশেও আমি দেখছি, যে একটা কথা আছে, বাংলাদেশের ইতিহাস, বাংলার ইতিহাস। ইতিহাসে আমরা কাউকে অ্যাড করতেছি, কাউকে বাদ দিতেছি আমাদের ইচ্ছার উপরে। বাট দ্য পয়েন্ট ইজ যে আগের বাংলাদেশ বা আজকে বাংলাদেশ যে জায়গাতে যে পলিটিক্যাল এন্টিটি ছিল, এটা নট নেসেসারিলি বাংলাদেশ ছিল। এবং আজ থেকে 100 বছর বা 200 বছর পরে যে পলিটিক্যাল এন্টিটি আজকের বাংলাদেশে হয়তো থাকবে, এটা প্রবাবলি নট নেসেসারিলি বাংলাদেশ থাকবে, অন্য কিছু থাকবে। কেন? কারণ বাংলাদেশ ইটসেলফ, মডার্ন নেশন অফ বাংলাদেশ, জাস্ট লাইক মডার্ন নেশন অফ ইন্ডিয়া বা পাকিস্তান বা হোয়াট এভার আর নেশন স্টেটস। ওগুলা দেশ আজকে আমরা যেটা বলতে বুঝি, এটা নেশন স্টেটসকে বুঝি। এবং নেশন স্টেট কিন্তু একটা নিউ কনসেপ্ট। নেশন স্টেট কিন্তু আগের কোনো কনসেপ্ট না। কারণ এটার কারণে আমাদের প্রায় আমাদের লাইক এরকম প্রশ্নটা আসে যে ব্রিটিশরা মাত্র লাইক 2000 মানুষ এসে কীভাবে লাইক 50,000 মানুষের একটা আর্মিকে যুদ্ধে হারাই দিল বাংলাতে। যেমন আমরা যেটা জানি যে ব্রিটিশরা পলাশিতে 3000 সোলজার ছিল, সিরাজউদ্দৌলার প্রায় 50,000 সোলজার ছিল। হ্যাঁ, ওনাকে বিট্রে করছে, মির্জাফর বিট্রে করছে, এবং ওই সময়ের সব থেকে ধনী বিজনেস ক্লাস যেটা বাংলাতে ছিল, দ্য জগৎ শেঠস, আমাদেরকে জগৎ শেঠ বলা হতো। জগৎ শেঠ বেসিক্যালি ইংলিশে যদি আমরা ট্রান্সলেট করি হচ্ছে মার্চেন্টস অফ দ্য ওয়ার্ল্ড। ওদেরকে এইভাবেই বলে। তো ওনারা এত ধনী ছিল, তারাও ব্যাক করে নেই সিরাজউদ্দৌলাকে। হ্যাঁ, এখন আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা জানি যে আমরা যেমন মির্জাফরকে আমরা এখানে বেইমান বলতেছি। যেমন বেইমান মির্জাফর হলো বেইমানি করলেই সে হলো মির্জাফর। আমাদের এটা গালি হয়ে গেছে, অ্যান্ড রাইটলি সো, আই আন্ডারস্ট্যান্ড। কিন্তু টু বি অনেস্ট, আর এখানে আমি ডেভিলস অ্যাডভোকেট হইতেছি, টু বি অনেস্ট, মির্জাফর আসলে এমন কিছু করেন নাই যেটা অন্য কেউ ওনার আগে করতো না, বা ওনার সময় অন্য কেউ করে নাই, এরকম আসলে কিছু না। কারণ একটা জিনিস বুঝো, আজকে আমাদের মধ্যে একটা দেশাত্মবোধ আছে। কেন? কারণ আমরা এমন একটা টাইমে জন্মাইছি যখন নেশন স্টেট বলে একটা কনসেপ্ট আছে, আমাদেরকে দেশাত্মবোধ শেখানো হয়। বাট আজ থেকে 200-300 বছর আগে এই কনসেপ্টটা কিন্তু ছিল না। সো বেসিক্যালি সিরাজউদ্দৌলার কাছে, বা সিরাজউদ্দৌলার নানা আলীবর্দী খানের কাছে, বা আপনার মির্জাফরের কাছে আসলে দেশাত্মবোধ বলে আসলে কিছু ছিল না। কারণ এই কনসেপ্টটা ওনারা জানতেনই না, ওনাদের সময় এটা ছিলই না। আর এটা শুধু বাংলাদেশে না, এটা বিভিন্ন দেশে ছিল। সেই কারণে আপনি মুঘলদের মধ্যে দেখেন, আমরা কেন মনে করেন মুঘলদের সাম্রাজ্যকে মুঘল সালতানাত বা মুঘল সাম্রাজ্য বলি রেদার দেন ভারতীয় সাম্রাজ্য। কারণ আজকে আমরা ভারত বলতে বা ইন্ডিয়া বলতে যেটা বুঝি, ওই সময় কিন্তু এই মডার্ন নেশন স্টেট অফ ইন্ডিয়া এক্সিস্ট করে নাই, যেভাবে মডার্ন নেশন স্টেট অফ বাংলাদেশও করে নাই, মডার্ন নেশন স্টেট অফ পাকিস্তানও করে নাই। সো দিস ওয়ার ডিফারেন্ট পলিটিক্যাল এন্টিটিস। এখন প্রবলেম হলো যে আমরা এই জিনিসগুলো বুঝি না বলে আমরা সবগুলোকে কম্পেয়ার করতে চাই। সো এইগুলো কথাগুলো বলে হয় কি, আমরা বলবো যে যেমন মনে করেন কি বলবো, মির্জাফর একজন বেইমান ছিল। হ্যাঁ, সে তার রুলারকে অবশ্যই সে বেইমানি করছে, বাট নট নেসেসারিলি সে তার দেশের বিরুদ্ধে বেইমানি করছে। কারণ আপনি যদি ইতিহাস দেখেন, সিরাজউদ্দৌলার নানা আলীবর্দী খান, নবাব আলীবর্দী খান কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল নবাবস অফ বেঙ্গল, এবং উনার কিন্তু আমরা জয় জয়কার সবসময় শুনি। বাট টেকনিক্যালি উনি নিজে, উনার আগে যে নবাব ছিলেন সরফরাজ খান, উনি কিন্তু সরফরাজ খানকে ওভারথ্রো করছেন, উনি ক্ষমতায় আসছেন। সো এটা কি বেইমানি না? এটাও এক ধরনের বেইমানি। সেমভাবে আমরা যদি আরও আগে আমরা যাই, যেমন বাংলার প্রথম নবাবের কেসে যদি উনি হচ্ছে নবাব মুর্শিদ কুলি খান। নবাব মুর্শিদ কুলি খান কিন্তু টেকনিক্যালি বেঙ্গলের কেউ না। উনার জন্ম হয়েছিল আজকের দক্ষিণ ভারতে, সাউদার্ন ইন্ডিয়াতে, ডেকানে। এবং উনি ইভেনচুয়ালি মুঘল সাম্রাজ্যের বিভিন্ন ডিপার্টমেন্টের আন্ডারে কাজ করে উনি বেঙ্গলে ট্রান্সফার হয়েছেন, এবং বেঙ্গলে উনি অনেক বছর ছিলেন। এবং উনি বেঙ্গলের, বা ওই সময় এটাকে বলা হতো
সুভা ই বাঙ্গালা বা বেঙ্গল সুবা। সুবা ইজ আ প্রভিন্স, ওয়াজ আ প্রভিন্স অফ দ্য মুঘল এম্পায়ার। সো এইখানে উনি খুব ইম্পর্ট্যান্ট একজন পার্সন ছিলেন। এবং ইভেনচুয়ালি আওরঙ্গজেবের মারা যাওয়ার পরে এবং মুঘল এম্পায়ারে যখন মানে তাদের মধ্যে ইন্টারনাল প্রবলেম অনেক বেড়ে গেল, সিভিল ওয়ারের পরে সিভিল ওয়ার হচ্ছে, মারাঠারা পাওয়ারের রাইজ করতেছে, মানে খুব আনসার্টেন পলিটিক্যাল আনসার্টেনিটির সময় মুর্শিদ কুলি খান ইভেনচুয়ালি ওয়েন্ট অন টু টেক পাওয়ার। এবং আলটিমেটলি উনি যদিও ওনাকে ইন্ডিপেন্ডেন্ট টেকনিক্যালি ডিক্লেয়ার করেন নাই, উনি মুঘল এম্পায়ারের অংশই ছিলেন, বাট উনি কিন্তু একজন ইন্ডিপেন্ডেন্ট রুলারের মতোই শাসন করছেন। সো ঘুরে ফিরে ইন আ টেকনিক্যাল সেন্স উনি তো এইভাবে মুঘলদেরকে বিট্রে করছে, রাইট? বাট মুঘলরা কি আমাদের নেটিভ কেউ ছিল? মুঘলরাও তো আমাদের নেটিভ কেউ ছিল না। এর আগে তো বেঙ্গল সুলতানাত ছিল, বাংলা সুলতানাত ছিল, এবং বাংলা সুলতানাতের শেষ সালতানাত যে ছিল এই কারানি ডাইনাস্টি, আমরা এটাকে কারানি ডাইনাস্টি বলি। কারানি ডাইনাস্টিকে তো আকবরের আন্ডারে মুঘলরা এসে ডিফিট করছে, রাইট? অ্যান্ড দে টুক ওভার বেঙ্গল। তখন ওই সময়ের বাংলার আরও ছোটো ছোটো রুলাররা ছিলেন, যেমন এর মধ্যে সবথেকে ফেমাস হচ্ছেন গিয়ে মসনাদি আলা ঈশা খান। আমরা সবাই ঈশা খান নাম শুনছি। ঈশা খান কিন্তু অনেক রেজিস্ট করছেন মুঘলদেরকে। ঈশা খান এবং ঈশা খানের সাথে যারা এই রেজিস্ট্যান্সে ছিলেন ওনাদেরকে আমরা 12 ভূঁইয়া বলি। হ্যাঁ, নট নেসেসারি ওনারা 12 জন ছিলেন, বাট এরকম বেশ কয়েকজন লোকাল বেঙ্গলের বিভিন্ন জায়গার লোকাল লিডার্সরা ছিলেন যারা মুঘলদেরকে অপোজ করছেন। সো টেকনিক্যালি মুঘলদের ভিউ থেকে তো ঈশা খানও বেইমান ছিলেন, কারণ ওরা বেঙ্গল দখল করছে, ওরা বেঙ্গল এখন শাসন করতেছে, বাট ঈশা খান ওদেরকে রুলার মানতেছেন না। বাট ঈশা খানের মতে ছিল যে বেঙ্গলের যদি বেঙ্গল সুলতানাতের পরে কেউ শাসন করে তাহলে এটা আমরাই করবো, মুঘলরা কেন করবে? সো দেখছেন জিনিসটা কিন্তু অনেক কন্ট্রাডিকশন। সো হিস্ট্রি ইজ ফুল অফ কন্ট্রাডিকশন। আমাদের প্রবলেম হলো যে আমরা এই জিনিসটা বুঝি না, আমরা এই জিনিসটাতে ফোকাস করি না, আমরা আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের লাইফ টাইমের সিচুয়েশনকে আমরা টার্গেট করে আমরা এক্সাম্পল হিসাবে ইউজ করি হিস্টোরিক্যাল স্টাডিজের জন্য, উইচ ইজ অ্যাকচুয়ালি রং। উই শুডেন্ট ডু হিস্টোরিক্যাল স্টাডিজ লাইক দ্যাট। এরকম করলে হিস্টোরিক্যাল স্টাডিজ পড়া হয় না। আমি সামনে এটা নিয়ে আরও ডিটেলস কথা বলবো। সো আপাতত এতটুকুই। সো আমি চাই সবাই এটা নিয়ে চিন্তা করে দেখেন, ভেবে দেখেন, আর আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন আমাকে বলবেন, আমি এগুলো নিয়ে আরও কথা বলবো। সো আমি এখানে আবার রাইট রং নিয়ে কিন্তু কথা বলি নাই, আমি এখানে সিম্পলি আমাদের পয়েন্ট অফ ভিউ অন হিস্ট্রি নিয়ে কথা বলছি। এবং এই জিনিসগুলো কিন্তু আমাকে বদার করে খুব। সো আমি মনে করি এগুলো আমাদের সবারই জানা উচিত, বা অ্যাটলিস্ট আমাদের স্কুল লেভেলে, কলেজ লেভেলে বা আলোচনায় কিন্তু এই জিনিসগুলো আসা উচিত। সো আমি ভবিষ্যতে আরও ডিটেলসে যাবো। সো আপাতত এতটুকুই। থ্যাংক ইউ।